নমস্কার সকলকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। শিহরণের 38 নম্বর এপিসোডে সকলকে স্বাগতম। আজকে শুনবেন একটি ঘটনা, অর্থাৎ আপনাদেরকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আর যারা শিহরণের প্রত্যেকটি ঘটনা শোনেন বা শুনছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এরকমই পাশে থাকুন, আশা করছি আরও ভালো ভালো গল্প নিয়ে আসবো। এবং যারা নতুন শুনছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিহরণের মেম্বার হয়ে যান। আর পেহেলগাম কাশ্মীরের সাম্প্রতিক ঘটনায় কিছু কথা বলতে চাই। তারপর শুরু করছি ঘটনা। আজ আমরা গভীর শোক ও ব্যথার সঙ্গে স্মরণ করছি পেহেলগাম কাশ্মীরের এই হৃদয় বিজয়ক ঘটনাটি। এই মর্মান্তিক ঘটনার শিকার হওয়া প্রতিটি মানুষ ও তাদের পরিবার আমাদের প্রার্থনায় রয়েছে। এমন একটি সুন্দর শান্তিপূর্ণ স্থানে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে তা আমরা কল্পনাও করিনি। আমরা বিশ্বাস করি মানবতা ও সহানুভূতির শক্তি সবসময় আমাদেরকে পরাজিত করতে পারে। আসুন আমরা সকলে মিলে এই কঠিন সময়ে ঐক্যবদ্ধ থাকি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াই ভালোবাসা, সহানুভূতি ও সহমর্মিতা দিয়ে। ঈশ্বর যেন তাদের চিরশান্তি প্রদান করেন এবং তাদের পরিবারকে এই কঠিন সময় পেরিয়ে যাওয়ার শক্তি দেন। তাহলে ফিরে আসি মেন ঘটনায়। আতঙ্কের শেষ ঠিকানা মানে শিহরণ উইথ কার্তিক। পাচশডাঙ্গার বাড়ি বলা ঠিক হবে না, বিশাল অট্টলেখা, অবশ্য পরিত্যক্ত। এই বাড়ির সদর দরজা দুই বিশাল লোহার গেট হাত করে খোলা। তখন বেলা পড়ে এসেছে। দীর্ঘ রাস্তা চলার ক্লান্তিতে সতীশের আর দেহ চলছে না। পাচশডাঙ্গার পরিত্যক্ত বাড়িতে ঢুকতেই সতীশের গা ছমছম করে ওঠে। কাছে পিঠে কোনো বাড়ি আছে বলেও মনে হলো না। একটি দুটি আলো অনেক দূরে দেখা যাচ্ছে, তাও হাঁটা পথে 10-15 মিনিটের পথ। এই পথ পেরোলে 2-1 ঘর গৃহস্থ বাড়ি পাওয়া যেতে পারে। সন্ধ্যা নামতে শুরু করেছে। খিদের তেষ্টায় সতীশের বুকটা শুকিয়ে উঠেছে। তার আর চলার ক্ষমতা নেই। সে কোনো রকমে মাটি থেকে প্রায় হাফতলা ছাদের মতো বারান্দায় সিঁড়ি ভেঙে ভেঙে একটি ঘরের সামনে এসে বসে পড়ল। সতীশের কেবলেই অনুশোচনা হচ্ছে, কেন যে সে বাড়ি থেকে কাউকে কিছু না বলে পালিয়ে এলো। সে নিজেই বুঝতে পারছে না, না হয় সে দুটি বিষয়ে ফেলা করেছে, তবুও তো সে পাস করেছিল। আসলে বাবাকে তার এত ভয় লাগতো যে সে প্রথমে ভেবেছিল বাবা তাকে প্রচণ্ড বেত্রাঘাত করবেন। মা বলবেন ছি ছি, দাদা দিদি ওরা বলবেন বাঁদর ছেলে। এইসব ভাবতে ভাবতে পরীক্ষার ফলাফল হাতে নিয়ে আর বাড়ি ফিরে যায়নি। দাদার আর দিদির সঙ্গেও তার ভীষণ ঝগড়া লেগে থাকতো। তার কেবলই মনে হতো দাদা দিদিকেই বেশি ভালোবাসে, তাকে একবারও আদর করতো না। বিশাল বাড়ির প্রবেশপথে লেখা আছে পাচশডাঙ্গার কাছারি বাড়ি 1739 সন। সতীশ ভেবেছিল সে পড়া ছেড়ে যুদ্ধে সৈনিকের পদে নাম লেখাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তখন। রংপুর থেকে পালাতে পালাতে হিলি স্টেশন, তারপর এই পাচশডাঙ্গায়। এই বাবুর ঘাটের সবচেয়ে পুরনো বাড়িতে পৌঁছে যাওয়া। তার পুটুলিতে একটু গুড়মুড়ি বাঁধা আছে। কাছে জলের কোনো ব্যবস্থা আছে কিনা জানা নেই। বাস থেকে নেমে দেখি নদী থেকে সে আজনা ভরে জল পান করছিল। সন্ধ্যার অন্ধকার গাঢ় অন্ধকারে পরিণত হতে শুরু করলো। চারিদিক থেকে শত শত শেয়ালের থেমে থেমে হুক্কা ডাক ভেসে আসতে লাগলো। এক সময় নানা কথা ভাবতে ভাবতে সতীশের চোখে ঘুম জড়িয়ে এলো। সে ক্লান্ত শরীরে ঘরের ভিতর দেওয়ালের এক কোণে বসে পড়ল। বসতেই এই অন্ধকারে বুঝতে পারল সেখানে একটি লাঠি আর কিছু জামা কাপড় রয়েছে। মনে মনে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল সে। দরকার মতো সে সকালে এইগুলি নিজের কাজে লাগাতে পারবে। চারিদিকে ঝিঝি পোকার কান্না আর ওদের পাখার সবুজ খুদে খুদে আলো তার চোখে পড়তে লাগলো। ভগ্নপ্রায় বিশাল অট্টালিকার খোলা দরজা দিয়ে
তার প্রচণ্ড খিদে পেয়েছে। হঠাৎ পাশ থেকে নাকি সুরে কে বলে উঠল, খিদে পেয়েছে বাবা, এই নাও। আকাশে বিদ্যুৎ চমকে উঠতেই তার সামনে একটা লোমশ হাতে কিছু খাবার দেখল। সে তৎক্ষণাৎ সে হাত থেকে রুটি তুলে নিয়ে খেতে লাগলো গোগ্রাসে। করাত করে মেঘের আওয়াজের সাথে সাথে তার একটি হাত বাড়িয়ে এক মহিলার কণ্ঠস্বর সে শুনল। অন্ধকারে দেখতে পাচ্ছিস না তো, এই নে জলের বাটিটা। এই বলেই এক বিশাল লম্বা হাত তার দিকে চলে এলো। সতীশের কোনো দিকে খেয়াল নেই। সে ঢক ঢক করে জল খেয়ে নিয়ে ভাবতে লাগলো, কাছে পিঠে তার কেউ নেই, অথচ খাবার জল এসব কে দিয়ে গেল। তার এতক্ষণে গা ছমছম করে উঠল। ক্যাঁচ ক্যাঁচ শব্দে একটা দরজা খোলার শব্দ হলো, আবার দড়াম করে দরজাটি বন্ধ হয়ে গেল। সতীশের চোখের ঘুম উধাও। সে নিজের দুইটি হাত দিয়ে নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে দুটি পায়ের হাঁটুর ফাঁকে মুখ গুজে রাখল। শুধু ভয়ে আতঙ্কে ওর চোখ দুটি জোনাকির সবুজ আলোর দিকে চেয়ে রইল। এরই মধ্যে এক বিকট শব্দ, বাঁচাও বাঁচাও। তারপর সব চুপ। সে ভয়ে আটকে উঠতে লাগলো বারবার। এবার সতীশের দুটি চোখ দিয়ে জল নেমে এলো। কেবলই তার মায়ের কথা মনে হতে লাগলো। সন্ধ্যার সময় সে যখন দুধ খেয়ে পড়তে বসত, তখন মা তার মাথায় হাত বুলিয়ে দিতেন, বলতেন, খুব মন দিয়ে পড়, বড় হলে কত দেশ দেখবি, কত বড় মানুষ হবি, দেশের জাতির সেবা করবি। আর গল্প করত মায়ের এক দাদা কিভাবে চট্টগ্রামের স্বদেশী আন্দোলনে সংগ্রাম করেছিল। যত সময় যেতে লাগলো তার ভয়ও তত বাড়তে লাগলো। সে শুধু অপেক্ষা করতে লাগলো সকালের জন্য। এরই মধ্যে কয়েকটি নাম না জানা পাখি ঝাপটাঝাপটি করতে করতে তার পায়ের ওপর পড়ল। সতীশ ভয়ে কেঁদে ফেলল। এক সময় তার কান্না থামতেই পাশের ঘর থেকে শুনতে পেল এক সুরের কান্না। ইনিয়ে বিনিয়ে কেঁদে চলেছে কোনো এক নারী। সতীশের মনে একের পর এক ঘটনায় ভয়ের পাথর চাপতে শুরু করলো। তবু তার মনে হলো পাশের ঘরে হয়তো কোনো মহিলা আছে, তার মতোই খিদের তেষ্টায় কাতব, অথবা তার শিশুর খুব অসুখ, তাই সে কাঁদছে। এমনি সব চিন্তা করতে করতে একসময় সতীশ ওই লাঠি রাখা বিছানায় ঘুমিয়ে পড়ল। এবারে তার মনে হলো তার পাশে কেউ একজন ঘুমিয়ে আছে। হঠাৎ কি এক শব্দে তার ঘুম ভেঙে গেল। কানের কাছে নাকি সুরের ফিসফিস করে কি সব কথা হচ্ছিল। চোখ খুলতে দেখে তার পাশে সাদা কালো পাজরার কয়েকটি দেহ ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছে। এদের চারিদিকে ঘিরে শুধু শোনা হচ্ছে বীভৎস ভয়ের শব্দ। তার মধ্যে হু হু করে বাতাস বয়ে যাওয়ার শব্দ শোনাও যাচ্ছে। সারা ঘরময় ধোঁয়া। হঠাৎ করে ঘরের এক কোণে আগুন জ্বলে উঠছে, আবার নিভে যাচ্ছে। আবার ঘরের এক কোণে আগুনের গোলা কোথা থেকে ছুটে এসে মিশিয়ে যাচ্ছে। একটা নারী বড় বড় চুল খুলে পিছন ফিরে দাঁড়িয়ে আছে শূন্যে। তাদের কঙ্কাল, পায়ের আঙুল আবার পিছনে ঘোরানো রয়েছে। ভয়ে তার শরীরে কাঁপুনি ধরল। সতীশ ক্লান্তিতে চিত হয়ে ঘুমিয়ে পড়েছিল। সে উপরে তাকাতেই দেখে কালো বড় বড় লোমে ভরা দুটি কঙ্কালের পা। সাদা কালো পাঁজরের একটি দেহ থেকে আস্তে আস্তে তার বুকের দিকে নেমে আসছে। কড়ি বর্গা প্রায় 12 ফিট উঁচু ছাদ থেকে নেমে আসা কঙ্কালের পা দুটি তার বুকের আর মাত্র 7 ফিট ওপরে। এরপর 4 ফিট ওপরে, 3 ফিট আর মাত্র 2 ফিট ওপরে রয়েছে। এবার তার মৃত্যু নির্ঘাত। এরই মধ্যে তার একটি হাত পাশে শুয়ে থাকা মানুষটির গায়ে পড়তেই সে সাপের দেহের মতো ঠান্ডা অনুভব করল। বুঝলো এতক্ষণ সে কোনো এক মৃতদেহের পাশে ঘুমিয়ে আছে। তার কানের কাছে এবারে ভূতের হাসির ঝড় বইতে শুরু করলো। সে তার দু কান চেপে ধরে,
মনে মনে স্থির করে তাকে যেমন করে হোক এখান থেকে পালাতে হবে। বিভৎস আতঙ্কগ্রস্ত সতীশ এবার খোলা দরজা লক্ষ্য করে, প্রাণপণে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। সে আর পিছন ফিরে তাকায়নি, ছুটছে অন্ধকারে। রাত্রি, চারিদিক নিস্তব্ধ, শেয়ালের হুক্কা হওয়ার ডাক, পিছনে হাহাহি শব্দে কারা যেন তার পিছনে তাড়া করে আসছে। মিনিট 15 রাস্তা সে বোধহয় 5 মিনিটে অতিক্রম করে ফেলেছে। সামনে একটি আলো অনেক দূরে দেখা যাচ্ছে, তাকে লক্ষ্য করেই সে ছুটে চলেছে। একটি দরজায় সে এবারে আছড়ে পড়ল। সকালে সতীশের জ্ঞান ফিরতেই তার আগের দিনে সব অভিজ্ঞতার কথা শুনে তার চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষেরা হাই হাই করে উঠল। একজন মায়ের বয়সের মহিলা তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, বাচ্চা, আমার বাচ্চা বড্ড বেঁচে গেছে। পাঁচশডাঙ্গা ও তো ভূতের রাজ্য হয়েছে। এই যুগের বাজারে কত মানুষ ভিখারি হয়ে গেছে ইংরেজদের অত্যাচারে, আর এই ভিখিরিরাই প্রতিদিন 2-3 জন করে মরে পড়ে থাকে ওই সব ঘরে। তুই যে বাবা বেঁচে আছিস এই যথেষ্ট। সতীশের এই মায়ের কোলে যেন নবজন্ম হলো। আমিও দেখেছি এই সতীশ মামাকে। তিনি ছোটবেলায় আমাদের বলতেন যে আমরা কখনোই যেন মা বাবা এদের না জানিয়ে কোথাও চলে না যাই। সতীশ মামা নাকি জীবনটা আমাদের মামার বাড়িতেই কাটিয়েছিলেন। সতীশচন্দ্র রায় নাট্যকার আর বেঁচে নেই, তবে এখনও আছে পাঁচশডাঙ্গার বাড়িটি। আজও সেখানে দুপুর এবং রাত্রিবেলায় নানা শব্দ শোনা যায়। শোনা যায় নাকি মেয়ে মানুষের কান্না। এই পর্যন্ত ছিল গল্পটি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন, যেন পরবর্তী এপিসোড মিস না হয়, এবং শিহরণের মেম্বার হয়ে যান। ডিসক্রিপশনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, জয়েন হয়ে যান। আর আপনারা গল্প পাঠাতে পারেন নিচে ডিসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ধন্যবাদ।